আমি আপনাদের মতো ভক্ত হতে পারিনি, আপনারা অনেক বড় ভক্তরা। আমি আজকে আমাদের বিশেষ অতিথি ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি ওনার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। বক্তব্য রাখছেন আমাদের শিল্পীয় মানুষ, আজকের সেই বিশেষ অতিথি আমাদের নানা সাহেব। আসসালামু আলাইকুম, শুভরাত। আমি আসলে বক্তব্য রাখতে আসিনি, আমি কিছু কথা বলতে এসেছি। আর আমি আজকে কি কথা বলবো, আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি আপনাদের ভালোবাসা দেখে। একটা শিল্পীকে মানুষ এত ভালোবাসে, এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। মানে আপনারা একটা মানুষ একটা শিল্পীর জন্য একটা স্ট্যাচু তৈরি করতে পারে, একটা রিসোর্ট তৈরি করতে পারে, এটা কল্পনা অতীত, মানে কল্পনাও করা যায় না। একটা মানুষ একটা স্টেশনের নাম রাখে সালমান শাহ নাম। আমি জানি না আপনারা রাজ কাপুরের নাম শুনেছেন কিনা। রাশিয়াতে একটা রোডের নাম আছে রাজ কাপুর রোড, আর বাংলাদেশে সালমানের নামে অনেক কিছু আছে। তো সালমান আর আমি, আমাদের একটাই ছবি আমি করেছি ওর সাথে। আমি খুব একটা ছবি করি না, তখনও খুব একটা ছবি করতাম না, কারণ সালমান এবং আমি দুই মেরুর মানুষ। সালমান ছিল অসম্ভব চঞ্চল, অসম্ভব দুষ্টামি করত, সবার সাথে মিশে চলত। আর আমি ছিলাম খুব চুপচাপ একটা মানুষ, কারোর সাথে কথা বলতাম না, হাসতাম না, দুষ্টামি করতাম না। তো সেই মানুষটার সাথে আমার ছিল অসম্ভব ভালো একটা সম্পর্ক। সেই ছবিটার নাম ছিল জীবন সংসার। পরিচালক ছিলেন রাজু সাহেব, জাকির হোসেন রাজু। প্রডিউসার ছিল প্রিন্স এবং আরো কয়েকজন মিলে। ওই ছবি শুটিং এর সময় ওর সাথে আমার প্রথম পরিচয় হয়। আমি ওকে কতটুকু ভালোবাসি আমি জানি না, কিন্তু ও আমাকে প্রচন্ড ভালোবাসত। আমি সেই কারণে কষ্ট পাই, কারণ আমি একটা মানুষকে বেশিক্ষণ ভালোবাসি না, এটা আমার স্বভাব। আমি মানুষকে ভুলে যাই, কিন্তু যেই মানুষটা আমাকে ভালোবাসে আমি তাকে কখনোই ভুলি না। সে হলো আমার সালমান। আমি অনেক স্মৃতি আছে তার সাথে আমার। আমি একটা ছবি করছি আনন্দশ্রু, সিবলি ভাই আমাকে বললো এই ছবিতে তুমি কাজ করবে। তো আমি কখনো নায়কের কথা জিজ্ঞেস করি না, যে নায়ক সালমান আছে। তখন তো সালমান ক্রেজ হয়েছে, কিন্তু আজকে যে ক্রেজ সেই ক্রেজ নয়। আজকে যেমন আপনারা কাঁদেন, একটা জীবিত মানুষের জন্য কিন্তু কেউ কাঁদে না এত সহজে, তাকে জড়িয়ে ধরে, তাকে ভালোবাসে। তো আজকে আপনারা ভালোবাসেন, জড়িয়ে ধরতে পারেন না বলে কাঁদেন, আমিও কাঁদি। তো সেই ছবিটায় কথা হলো, আমি সেই ছবিতে কাজ করব। আনন্দশ্রু ছবিতে সালমান আছে, আমি আছি, শাবনুর আছে। তো সিবলি ভাই খুব অহংকার করে বলেছিল আমাকে যে নানা সাহেব তুমি কি বুঝতে পারছো তুমি কার ছবিতে কাজ করছো? আমি সিবলি সাথে। তো আমি অহংকারী মানুষ পছন্দ করি। আমি হয়তো কথা কম বলি, চুপচাপ থাকি, কিন্তু আমি নিজেও অহংকার করা পছন্দ করি না, আর কেউ অহংকার করুক আমি তাকেও পছন্দ করি না। তো আমি সিবলি ভাইকে বলেছিলাম আমি ছবিতে কাজ করবো না আপনার ছবিতে, বলে আমি চলে আসছি। তখন সিবলি ভাই সালমানকে বললো যে সালমান, নানার সাথে কথা তো আমি পেপারে বলে দিয়েছি, কিন্তু নানার সাথে ছবিতে কাজ করবে না। সালমান সিবলি ভাইকে বললো যে সিবলি ভাই আপনি চিন্তা করেন না, নানা ভাই শুটিংয়ে যাবে, সেটা আমার দায়িত্ব। সালমান আমার বাসায় আসলো, আমাকে ডেকে তার গাড়িতে উঠালো, বললো নানা ভাই চলো তোমার সাথে আমার কথা আছে। আমি বললাম কি বলবি? কয় চলো না আমার সাথে। ও প্রচন্ড জোরে গাড়ি চালাতো, তো গাড়ি চালাচ্ছে। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদের বলবো না, কারণ একবার এটা বলার পর অনেক দর্শক আমাকে খারাপ বলেছে। তো সেহেতু মাঝখানে গাড়িতে আমাদের কি হয়েছে এটা আমি বলবো না।
শুধু এতটুকু বলবো, সালমান আমাকে বললো তুমি ছবিতে যাবা, কালকে শুটিংয়ে যাবো। সাইনিং মানিটা সে নিজে নিয়ে আসছিল, সে দিল। আমি ওর কথা ফেলতে পারি, আমি সেই ছবিতে কাজ করেছি। আর এখানে একটা ছেলে আছে যার নাম মতি, যাকে আমি প্রচন্ড আদর করি, এবং সালমানও তাকে আদর করতো। এই মতি আমাদের দুজনের কাছে থাকতো, কখনো আমার কাছে, কখনো সালমানের সাথে। তো যাই হোক, তো আমরা আনন্দ শুটিং করছি। সেই জায়গাটার নামটা আমি নামটা এখন ভুলে গেছি জায়গাটার, মধুপুরে শুটিং করছি আমরা। সেখানে এই সালমান শুটিং করছে, সামিরার সাথে কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুটিং হচ্ছে, এভাবে চলছিল আমাদের কাজ। তো সালমান আসলে ইমোশনাল ছিল প্রচন্ড, এটা সত্যি কথা, কিন্তু সুখী ছিল না, তার মধ্যে সুখ ছিল না। আসলে মানুষ সুখী হতে যে চায় বেশি, সে আসলে সুখী হয় না, তাই হয়তো সালমানও হয় না। সালমানের এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা নয়, তারপর সে চলে গেছে। তো আমরা মধুপুর থেকে শুটিং শেষ করে ঢাকা আসলাম। ঢাকায় আমাদের শুটিং হওয়ার কথা ছিল। দু একদিন পর আমি সাউন্ড কমপ্লেক্সে বসে একটা ছবি ডাবিং করছি। তো সালমান দৌড়ে ভেতরে ঢুকলো, ঢুকে যাওয়ার সময় আমাকে বললো যে নানু ভাই তুমি কোথাও যেও না, আমি আসবো। তো আমি ওখানে বসে আছি, রাত 12টা বাজে, সালমান আসে না। রাত 1টা বাজে, তাও সে আসে না। তো আমি চিন্তা করলাম হয়তো পাগলা মানুষ, তো চঞ্চল মানুষ, হয়তো কোথাও চলে গেছে। আমি বাসায় চলে গেলাম। সকালে 10টা বা 11টার দিকে আমার বাসায় ফোন গেল, বললো সালমান শাহ মারা গেছে। এটা আপনারা বলেন তো, এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে? যে মানুষটা রাতে বলে গেল আসবে, সেই মানুষটা আর এলো না, মানে পৃথিবী থেকে চলে গেল। তো আমি দৌড়ে এফডিসি গেলাম, কিন্তু এফডিসিতে আমি ঢুকতে পারিনি। এত ভক্ত, মানে আমার কাছে মনে হচ্ছিল যে এই মানুষ কোথা থেকে আসলো, এত ভক্ত। একটা মানুষ, একটা শিল্পীকে মানুষ এত ভালোবাসে, আমি ভেতরেই ঢুকতে পারিনি। আর তাই বাসায় চলে গেলাম। চলে গিয়ে আমি খুব কাঁদছিলাম। আমি কিন্তু সহজে কাঁদি না, আমার কান্না যারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য কাঁদি। আমি যাকে ভালোবাসি কিন্তু তাদের জন্য কাঁদি না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তো আমি খুব কাঁদছি। তো আমার স্ত্রী অবাক হয়ে দেখছে, কারণ আমাকে কাঁদতে দেখে না। তো আমাকে বলে আপনি কাঁদেন কেন? কারণ আপনি তো কাঁদার মানুষ না, আপনি তো খুব শক্ত মানুষ। তো আমি শুধু একটা কথা বলেছিলাম, আমি সালমান শাহের সাক্ষাৎকার দিতে চাই না, আমার খুব কষ্ট হয়। আমি শুধু একটা কথাই বলেছিলাম, আমার সালমান চলে গেছে। আমি আপনাদের এখানে আজকে এসেছি, আমার ইচ্ছে আমি আর কোনোদিন আসবো না আপনাদের সামনে। আর আমি সালমানকে নিয়ে আর কোনো সাক্ষাৎ করে দেবো না। আমি আপনাদের মতো ভক্ত হতে পারিনি, আপনারা অনেক বড় ভক্ত তার। সালমান আমাকে ভালোবাসা শিখিয়ে গেছে। আর প্রতি বছর আমার চোখের জলটা রেখে গেছে। আমি শুধু আপনাদেরকে বলবো যে জন্মদিনটা আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন সালমান জান্নাতবাসী হয়। কারণ আমরা তো জান্নাত পেতে পারি না, আমরা তো শিল্পী, আমরা নাকি বিশাল পাপী, আমাদের জন্য নাকি জান্নাত নেই। তা আমার কাছে খুব অবাক লাগে। যদি জান্নাত কেউ পায়
তাহলে আমরা শিল্পীরাই প্রথম পাবো। আমরা তো কোনো অন্যায় করি না, আমরা তো ঘুষ খাই না, আমরা তো কারো মনে কষ্ট দেই না, তাহলে কেন আমার সালমান জান্নাত পাবে না? আর দয়া করে আপনারা আমাকে আর কোনোদিন ডাকবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ হয়তো তখন আমার যত দিন যাবে ততদিন হয়তো কষ্ট বাড়তেই থাকবে। আমার কষ্টটা আমার কাছেই থাক। আপনারা ভক্তরা আছেন, আপনারা ওর জন্য অনেক কিছু করতে পারবেন, করেন। আমি শুধু আমার আল্লাহর কাছে একটা কথাই বলবো, যে আমি সঠিক বিচারটা চাই। আমি যেন মৃত্যুর আগে জেনে যেতে পারি যে সালমান আত্মহত্যা করেনি। আমি শুধু এটা জানতে চাই, কারণ আমার সালমান আত্মহত্যা করতে পারে না। আমাকে যেই বলুক, যতই বোঝাক আমাকে, আমি এটা মানবো না, আমি এটা বুঝবো না। একজন আমাকে বলছিল, এক সাংবাদিক, যে আপনার মাথায় ঢুকে গেছে যে সালমান আত্মহত্যা করেনি। আমি এটা ঢুকেই মৃত্যুবরণ করতে চাই, কারণ আমি বোকা না। কিন্তু আর সালমানের ভক্তরাও বোকা না, ওরাও বোঝে কেন আত্মহত্যা করবে, কি এমন করেছে যে তাকে আত্মহত্যা করতে হবে। বিশ্বাসযোগ্য একটা জিনিস হতে হবে তো। অবিশ্বাসী জিনিস যদি বলা হয় কাঁধে তুলে নিতে হয়, তা কি খুব তুলে নেব? আজকে সালমানের মা বুঝে তার কষ্টটা, যে তার টকবক একটা ছেলে তাকে ছেড়ে চলে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আমাকে যতই বলেন আমি সালমানের কেক কাটতে পারবো না, এটা আপনারা আমাকে বলবেন না। আমি বক্তব্য দিয়ে চলে যাব, আমাকে আর কিচ্ছু বলবেন না, দয়া করে আপনাদের কাছে কথাটা বলছি। আমি আমার সালমানের কেক, যে সালমান নাই তার কেক আমি কিভাবে কাটি, কিভাবে বলেন আপনারা আমাকে সেই কেকটা কাটতে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।